আমার নাম দুলাল মান্না। এই বাড়ি দেখাশোনা করছি 60 বছর। 15 বছর বয়স থেকে। এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে বাঁশ গাছ, পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদী ছেদ দিয়ে বইতো। জেলা হাওড়া এবং দেউলটি স্টেশন থেকে আজকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত রওনা দিয়েছি বিশিষ্ট কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি দেখার জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য নাম। বহু ছোট গল্পের স্রষ্টা তো বটেই, লিখে গেছেন বহু কালজয়ী উপন্যাস। ওনার বাড়ি দেখার জন্য আজকে আমরা রওনা দিয়েছি। শোনা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ 12টা বছর এই বসত ভিটেতে কাটিয়েছেন। সেই বসত ভিটেটা আজকে দেখব। আজকে আমার সঙ্গে দুজন সফর সঙ্গী, আমার মামা প্রবীর হাইত এবং ওনার চিকিৎসক বন্ধু ডক্টর সোমনাথ মল্লিক। ওনাদের সঙ্গেও পরিচয় করাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, ঘড়িতে তখন বাজে দুপুর 2:15। হাওড়া সাঁতরাগাছি স্টেশন থেকে একটা 10 টাকার টিকিট কেটে উঠে পড়লাম পাঁশকুড়ার লোকালে। এবার আমার গন্তব্য দেউলটি। আর আন্দুল স্টেশন থেকে উঠল আমার দুই সফর সঙ্গী, আমার মামা এবং ওনার বন্ধু। গল্পে সফরটা জমে উঠল বেশ। দেখতে দেখতে ফুলেশ্বর স্টেশন পেরিয়ে ট্রেন এগিয়ে চলল দেউলটির পথে। ট্রেনের চেয়ারে বসে আর নিজেকে সামলাতে পারলাম না। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে টেনে নিয়ে এলো ট্রেনের দরজার সামনে। একের পর এক স্টেশন, দামোদর নদীর ব্রিজ পেরিয়ে ট্রেন চলল দুর্বার গতিতে। আর ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে উপভোগ করতে থাকলাম শস্য শ্যামলা বাংলার সবুজ ক্ষেত এবং বর্ষার আকাশে মেঘের আলো আঁধারি খেলা।
চোখের পলকে পেরিয়ে গেল বাগনান স্টেশন, এর পরের স্টেশন গাইঘাটা, তার পরের স্টেশন আমাদের গন্তব্য সেই দেউলটি। স্টেশন থেকে নেমে চললাম বোম্বে রোডের দিকে টোটো খুঁজতে, কারণ বাকি রাস্তাটা আমাদের ভরসা ওই 3 চাকাওয়ালা বাহনটা। টোটোয় করে রওনা দিলাম সামতাপের গ্রামের দিকে। মাথা পিছু আমাদের ভাড়া নিল 15 টাকা, কিন্তু লেখকের বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে আমাদের 100 টাকা চেয়ে বসলো। অগত্যা আমরা সামতাপের মোড়ে নেমে পড়লাম। এবার শুরু হলো পায়ে হেঁটে পথ চলা। রাস্তাটা আধুনিক যুগের পিচের রাস্তা হলেও রাস্তার দুদিকে গাছের সারি সেই পুরনো গ্রাম বাংলার কথা মনে করাচ্ছিল। হাঁটতে হাঁটতে চোখে পড়ল শিল্পীর একটা স্মৃতিসৌধ। বুঝতে অসুবিধা হলো না যে গ্রামের মানুষেরা তাদের স্বাদের ডাক্তারবাবুকে এখনো হৃদয় দিয়ে আগলে রেখেছে। দেখতে দেখতে চলে এলাম লেখকের বাড়ির দ্বার প্রান্তে। বাড়ির সামনেই রয়েছে একটা পুকুর, তাতে রয়েছে একটা সান বাঁধানো ঘাট। পুকুরটা এ যাবৎকালে কাটিয়ে বড় করা হলেও তখনকার দিনে এটি এত বড় ছিল না। পুকুরের অপর প্রান্ত থেকে বাড়ির দৃশ্যটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। মহেশের গল্পের সেই পরিচিত উক্তিটি স্থান পেয়েছে বাড়ির দ্বারে। বন্ধুরা, অপেক্ষার পালা শেষ। বাড়ির মূল দ্বার পেরিয়ে এবার বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির বয়স পুরনো হলেও রক্ষণাবেক্ষণ দেখে বেশ ভালোই লাগলো। আমার নাম দুলাল মান্না। এই বাড়ি দেখাশোনা করছি 60 বছর। 15 বছর বয়স থেকে ওনার নাতি জয় চট্টোপাধ্যায় উনি আমাকে রেখেছেন। আমরা দুজনে দেখাশোনার দায়িত্ব। এটা ওনার লেখার ঘর ছিল।
সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন। চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা দিয়ে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে বাঁশ গাছ, পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। 2 নম্বর রাতে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখবেন ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের যেটা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার ছোট ভাইয়ের ছবি। এই লেখাটা নিলেন। একটা বৈঠকখানা ছিল, এখানে বসে এই বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। অনেক লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। তার পাশে ওটা ভালসের রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর এই সাদা ফ্রেমে পাশে যে বাঁধানো ছবি, শরৎচন্দ্রের নাতি নাতবইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা সেই সময় বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় উনি বসতেন। আর এটা ওনার বুক সেল, বই রাখতেন। এই যে উপরে এটা দেখছেন, এটা জল চৌকি, বিছানায় বসে লিখতেন। এটা ছিল বৈঠকখানা। এটা চিকিৎসা ঘরণী, বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এখানে ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে, ওই সোজা। এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এ বন্যে রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে দোতলা রান্নাঘর ছিল। বন্ধুরা, এবার আমরা উঠছি বাড়ির দোতলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শোয়ার ঘরগুলো দেখার জন্য। বাড়ির ব্যালকনি থেকে এখনও দেখা যায় অপরূপ রূপনারায়ণ। কংক্রিটে ভরা জগতে টালির চাল বেষ্টিত বাড়িটি এখনও বিদ্যমান দেখে বেশ ভালোই লাগছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একাধারে শুধু লেখক ছিলেন তাই নয়, তিনি ছিলেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক। গ্রামের মানুষের কাছে যত না পরিচিতি লেখক হিসাবে, তার চেয়ে বেশি পরিচিতি তাদের স্বাদের ডাক্তারবাবু হিসাবে। এই বাড়িতে বসেই তিনি আমাদের উপহার দিয়েছেন শ্রীকান্ত, গৃহদাহ, পথের দাবি ও মহেশের মতো গল্প ও উপন্যাস। আর এই বাড়িতে বসেই বৈঠক করেছেন বহু স্বাধীনতা সংগ্রামী, সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস, আরও কতকে।
বাড়িটা পুরনো হলেও সেকালে যে কিছুটা আধুনিকতার ছোঁয়া দেখা গেছিল তার পরিচয় ভিতরের এই প্রস্রাব ঘরটি। আর বাড়ির পিছনে যে টয়লেটটা বানিয়েছিলেন তা সেকালের প্রথা মেনেই বাড়ি থেকে কিছুটা দূরে। বাড়িটা ঘুরে কিছুক্ষণের জন্য চলে গেলাম রূপনারায়ণের তীরে পড়ন্ত বিকেলের শোভা দেখতে। এই সৌন্দর্যায়িত নদীর ধার এখন একটি প্রসিদ্ধ পিকনিক স্পট। চাইলে ওয়ান ডে পিকনিক করতে আসা যেতেই পারে এখানে। নদীর ধার ঘুরে ফিরে এলাম লেখকের আবক্ষ মূর্তির সামনে। প্রণাম হে মহান লেখক, তোমাকে জানাই শতকোটি প্রণাম। তোমার লেখা পড়ে যে কল্পনায় ভেসে বেড়াতাম তার এই পবিত্র বাড়িটি কখনো ছুঁয়ে দেখব আশা করিনি। আশীর্বাদ করো যেন আরও একবার আসতে পারি তোমার এই পবিত্র ভিটেতে। ফিরে যেতে গিয়ে অবশেষে দেখতে পেলাম রামের সুমতি গল্পের সেই পিয়ারা গাছটা। গাছটা আজ আর নেই, রয়ে গেছে শুধু তার গোড়াটুকু। সবশেষে বিদায় জানাতে চলে গেলাম লেখকের সমাধিসৌধের কাছে। ওখানে 3টে স্মৃতিসৌধ রয়েছে, 2 ভাই আর দ্বিতীয় পক্ষের স্ত্রী। হিরণময়ী দেবী ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী ডক্টর শরৎচন্দ্র, উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। আর স্বামী বেদানন্দ হচ্ছে ওনার মেজ ভাই, নাম হচ্ছে প্রভাষচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনাকে ওখানে দেওয়া হোক। কেমন লাগলো এখানে? এইটা হচ্ছে আমার পবিত্র স্থান একটা। শরৎচন্দ্র আমার ছোটবেলাকার অন্যতম সেরা লেখক। তা এনার বাড়িতে আমি জন্মস্থানে গেছি, বাজে শিবপুরে যেখানে ভাড়া থাকতেন সেখানে গেছি, আর এইখানে আজকে নিয়ে কোথায় 12 বার। থ্যাংক ইউ স্যার। এখানে কেন এলেন? আমি তো মাঝে মাঝে আমি আমার বন্ধু প্রবীরকে নিয়ে এদিক ওদিক যাই। তাই হঠাৎ আজ সকালে ঠিক হলো যে চল ওখানে পানির চাষে ঘুরে আসি, কথা মতোই কাজ। ও বললো আমার ভাগনা আসবে, ভালোই হলো। এটা নিয়ে অবশ্য সেকেন্ড টাইমে ওখানে এসছি। জায়গাটা আগে দেখে গেছি, ভালোই লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। মন যেন বাড়ি ফিরতে চাইছিল না, কিন্তু সময়ের বাধ্যবাধকতায় যে ফিরতেই হবে। আবার আসবো অন্য কোনো দিন। আপাতত বিদায়, শরৎচন্দ্রবাবু।